14টি বড় গাছ কেটে বগুড়া খাদ্য ভবন চত্বরের প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট করার ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। বগুড়া সিটি কর্পোরেশনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এলাকার লোকজন জানান, বারবার গাছ না কাটার জন্য বলা হলেও কথা শোনেননি জেলা খাদ্য নিয়ন্ত্রক। তারা আরও অভিযোগ করেন, কাটার পর গাছগুলো সব নিয়ম উপেক্ষা করে খুবই কম দামে বিক্রি করা হয়েছে। এস এম আবু সাইদের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন মনির হোসেন। প্রায় 50 বছর গাছ দিয়ে প্রাকৃতিক সৌন্দর্য ঘেরা ছিল বগুড়ার খাদ্য ভবন চত্বর। অথচ সৌন্দর্য বর্ধনের অজুহাতে কেটে ফেলা হয়েছে ওই চত্বরের 14টি গাছ। গত 2রা জুন গাছগুলো বিক্রির জন্য দরপত্র আহ্বান করা হয়। 17টি ঠিকাদারি প্রতিষ্ঠান দরপত্রের শিডিউল সংগ্রহ করলেও শেষ পর্যন্ত শিডিউল ড্রপে অংশ নেয় মাত্র 3টি প্রতিষ্ঠান। এর মধ্যে সর্বোচ্চ 84,500 টাকা ডাক দিয়ে ক্রয় আদেশ পান মেসার্স ফাতেমা সুরাইয়া এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান। শুধু কিছু ব্যক্তি লাভবানের জন্য এই গাছগুলি কর্তন করা হয় এবং খুব অল্প মূল্যে। 2023 সনে পারমিশন নিয়ে 2026 সনে গাছ কাটা এটা টোটালি বেআইনি। অনতি বিলম্বে বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। কাঠ ব্যবসার সাথে জড়িত করতকল মালিকরা জানান, গাছগুলোর বর্তমান বাজার দর 2 থেকে 2.5 লাখ টাকা। 60, 65, 70 গোলায় তাহলে আসতে পারে 2.5-3 লাখ টাকার দাম আসতে পারে। আনুমানিক 2 লক্ষর উপর হবে। গাছের দাম এখন একটু বেশি। এ নিয়ে বিভাগীয় বন কর্মকর্তা জানান, বিধি অনুযায়ী বন বিভাগের পরামর্শ ও বর্তমান মূল্যায়নের ভিত্তিতে গাছের মূল্য নির্ধারণ হওয়ার কথা ছিল, কিন্তু তা না করে প্রায় 3 বছর আগে সাবেক সরকারের করা একটি মূল্যায়ন পত্র দিয়ে টেন্ডার আহ্বান করা হয়। 3 বছর আগের যে মূল্যটা করেছি, এটা এখনকার বর্তমান বাজারে বা বর্তমান পরিস্থিতিতে আবার পুনর্মূল্যায়ন করা যায় কিনা এটা সিদ্ধান্ত নেবে টেন্ডার কমিটি। সেই বিষয়টা আমাদেরকে কেউ জানায় না এবং এই বিষয়টা জানার এখতিয়ারও আমার নাই। এদিকে সব ধরনের প্রক্রিয়া অনুসরণ করেই গাছ বিক্রি ও কাটা হয়েছে বলে দাবি খাদ্য বিভাগের। সরজমিন এসে নির্ধারণ করে দিয়েছে, আমরা প্রশাসনিক অনুমোদন সহ যত প্রক্রিয়া আছে সকল প্রক্রিয়া সম্পন্ন করে আমরা টেন্ডারের মাধ্যমে আসলে পেট দাম এটা আমি বন বিভাগ আসলে এটা আসলে আমরা কখনো করি না। আমাদের প্রয়োজন হলে তখন আমরা বন বিভাগকে বলি, এটা বন বিভাগই আসলে করে দিয়েছে। বগুড়ার সচেতন নাগরিকরা মনে করছেন, নিশ্চয়ই প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশে পরিচালিত তদন্তে প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট করে গাছ কাটা এবং সেই গাছ কম দামে বিক্রি করার প্রকৃত কারণ বের হয়ে আসবে। এস এম আবু সাইদ, 71, বগুড়া। বগুড়ায় নিয়ম ভেঙে গাছ কাটার অভিযোগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশে গঠিত তদন্ত কমিটি ঘটনা তদন্ত শুরু করেছে। সেখানকার খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী এস এম আবু সাইদ। সাইদ, গাছ কাটার বিষয়ে তদন্ত কমিটি কি তদন্ত শুরু করেছে কিনা? এছাড়া এলাকাবাসীর অভিযোগ, বাধা দেওয়ার পরেও গাছগুলো কেটে নিয়ম উপেক্ষা করে কম দামে বিক্রি করেছে জেলা খাদ্য নিয়ন্ত্রক। এ নিয়ে তার সাথে কোনো কথা হয়েছে কিনা আপনার? জি মুন্নি, আপনাকে ধন্যবাদ। আমি এখন যে দাঁড়িয়ে আছি জেলা খাদ্য কার্যালয়ের সামনে, এই খাদ্য অফিসের পিছনে দেখছেন একেবারে ফাঁকা কিন্তু জায়গা, যে জায়গাগুলোতে একসময় এই এলাকা জুড়ে প্রচুর গাছ ছিল। প্রায় 50 বছরের পুরনো যে গাছ, সেই গাছগুলো কিন্তু শুধুমাত্র ঠুনকো একটি অজুহাতে সৌন্দর্য বৃদ্ধিকরণের লক্ষ্যে কাটা হয়েছে। এরপরই কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে তদন্ত কার্যক্রম শুরু করেছে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট। সেই তদন্ত কার্যক্রম পরিচালনা করছেন। তারা বলেছেন যে খুব অল্প সময়ের মধ্যেই এর তদন্ত কাজ শেষ করে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে। আর এই সৌন্দর্য বর্ধনের নামে গাছ কাটায় সাধারণ মানুষের মধ্যে এক ধরনের ক্ষোভ লক্ষ্য করা গেছে। তারা বলছেন যে যেখানে বাংলাদেশে আগামী 5 বছরে 5 কোটি গাছ রোপণের কথা রয়েছে, সেখানে যদি সৌন্দর্য বর্ধনের নামে গাছ কাটা হয় তাহলে সেটা পরিবেশের উপর মারাত্মক বিপর্যয় তৈরি হবে। পাশাপাশি বিগত আওয়ামী লীগ সরকারের আমলে যে একটি পরিপত্র অর্থাৎ অ্যাসেসমেন্ট করা হয়েছিল, সেই পরিপত্র দিয়ে এই গাছগুলো কাটার কারণে কিন্তু এক ধরনের ক্ষোভ তৈরি হয়েছে। তারা সে সময় লাভবান হওয়ার জন্য এটা করেছিল।
তার প্রায় 3 বছর পরে কিন্তু এই গাছ কাটা হয়েছে। এ কারণে পরিবেশবিদ, আইনজীবী যারা আছেন তারা বলছেন যে এটা সঠিক হয়নি। আইনজীবীরা বলেছেন যে এটা আইনের পরিপন্থী হয়েছেন। বন বিভাগের সাথে আমরা কথা বলেছিলাম, তারাও কিন্তু একই কথা বলেছেন যে 3 বছর আগে দেওয়া হয়েছিল, এরপরে গাছগুলো বড় হয়েছে, গাছের মূল্য বৃদ্ধি পেয়েছে, সেটা কিন্তু তাদেরকে জানানো হয়নি। আমরা কথা বলেছিলাম এখানকার খাদ্য বিভাগের কর্মকর্তাদের সাথে, তারা কিন্তু কৌশলে এই প্রশ্নের উত্তর এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। মুন্নি, এই ছিল বগুড়ার খাদ্য ভবনের গাছ কাটার তদন্তের সর্বশেষ তথ্য। এস এম আবু সাইদ, অসংখ্য ধন্যবাদ যুক্ত তথ্য জানাবার জন্য। সঙ্গেই থাকবেন দর্শক। বগুড়ায় খাদ্য গুদাম এলাকায় গাছ কাটার ঘটনা তদন্তের নির্দেশ, নিয়মের বাইরে কিছু হয়নি বলছেন খাদ্য নিয়ন্ত্রক। এ বিষয়ে সবশেষ খবরাখবর নিয়ে এস এম আবু সাইদ আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন। বরিশালের রাগুলঝাড়ায় এক নারীকে নকল বোন সাজিয়ে জমি বিক্রির অভিযোগ করেছে আসল বোন ফাতেমাতুন আঁখি। আঁখি আরও অভিযোগ করেন, সব তথ্য প্রমাণ নিয়ে সাব রেজিস্ট্রার অফিসে গিয়ে কোনো সমাধান পাচ্ছেন না। অভিযুক্ত ভাই বেলুহার এলাকার বাসিন্দা মোস্তাফিজুর রহমান যুবরাজের সঙ্গে বারবার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। স্বপন দাসের তথ্য ও ছবিতে প্রতিবেদন। বরিশালের আগলঝাড়া উপজেলার রতনপুর ইউনিয়নের বেলুহার এলাকায় ওয়ারিশ সূত্রে 22% জমির মালিক হন প্রবাসী ফাতেমাতুন আঁখি ও তার বড় ভাই মোস্তাফিজুর রহমান যুবরাজ। সম্প্রতি দেশে এসে আঁখি অভিযোগ করেন তার ভাই গত 23শে জুলাই এক নারীকে বোন দেখিয়ে তার জন্ম নিবন্ধন ব্যবহার করে এই জমি বিক্রি করে দেন। আঁখি আরও জানান, এই প্রতারণার সঙ্গে তার ভাইয়ের সঙ্গে যুক্ত একজন দলিল লেখক এবং খোদ সাব রেজিস্ট্রার। তারা সবাই মিলে আমার সাথে এই জালিয়াতি করছে। আমি এটার বিচার চাচ্ছি। আমি চাচ্ছি যে তারা আমার সম্পত্তি ফিরিয়ে দেখ। দলিলটি না দাবি বা কোনো কিছু চাচ্ছি না, আমি চাচ্ছি দলিলটি বাতিল করা হোক সম্পূর্ণ। এ নিয়ে অভিযুক্ত দলিল লেখক শহীদুল জানান, কেউ যদি কাউকে বোন সাজিয়ে অন্য কাউকে নিয়ে আসে তাতে তার কিছু করার নেই। কিভাবে বলবে জাল? এইটা শনাক্ত করবে হইলো কোর্টে বিচার দেবে, আদালত জজ আছে, ম্যাজিস্ট্রেট আছে, তারা শনাক্ত করবে আসলে জাল। আমি তো জাল বলতারি না, অফিসারও জাল বলতারে না। আর জমির ক্রেতা জানান, জালিয়াতির ঘটনা জানতে পেরে কলাপাড়া থানায় যুবরাজের নামে লিখিত অভিযোগ দায়ের করেছেন। সে তার পাসপোর্টও শো করছে এবং সব ডুপ্লিকেট মানে বিপরীতটা কার্ড দাঁড় করাইছে। এখন ব্যক্তি সে কিনা তার আরেক ব্যক্তি দাঁড় করাইছে এটা তো আমরা জানি না। আগলঝাড়ার সাব রেজিস্ট্রার জানান, তিনি বিষয়টি কিছুই জানেন না। তবে ভুক্তভোগীর মৌখিক অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনি দলিল লেখক শহীদুলের কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। এই দলিলটা বাতিল করার ব্যাপারে হচ্ছে মামলার প্রক্রিয়া চলমান এবং যখনই এটা মামলাটা হয়ে যাবে আমরা এইটা দলিলটা যেন মিসকেস বা পরবর্তী কোনো কোর্টে না যায় আমরা সেই জন্য সরকারি কমিশন ভুল বরাবর একটা চিঠি লিখে দেবো এবং আদালত বিজ্ঞ আদালত যদি দলিলটাকে বাতিল বলেন এবং কালটাকে জাল বলে ঘোষণা করেন আমরা দলিলটা বিজ্ঞ আদালতের বিচার অনুযায়ী আমরা এটা বাতিল করে দেবো। আঁখি জানান, ভুল তথ্য দিয়ে তার জন্ম নিবন্ধন তোলে তার ভাই। আর জন্ম নিবন্ধনে যেহেতু ছবি থাকে না, সেহেতু তার ভাইয়ের জন্য এই প্রতারণা সহজ হয়েছে। হাসান আহমেদ, ৭১। দুটি সেতু নির্মাণের পর সংযোগ সড়ক না করায় চরম ভোগান্তিতে সিরাজগঞ্জ সদরের 2 ইউনিয়নের অর্ধলক্ষাধিক মানুষ। সেতু দুটি নির্মাণের 2.5 বছরও সংযোগ সড়ক করা হয়নি। এলজিডি নির্বাহী প্রকৌশলী জানান, এলাকাবাসী রাস্তার জন্য জায়গা ছাড়লে কাজ শুরু করা হবে। ইউসুফ দেওয়ান রাজুর তথ্য ও ছবিতে প্রতিবেদন। ছবি তুলেছেন বেলাল হোসেন। 2023 সালে সিরাজগঞ্জ সদরের কোরালিয়া দিয়ার একডালার 4 কিলোমিটার সড়কের একটি খালে 6 কোটি টাকা ব্যয়ে দুটি সেতু নির্মাণ করা হয়, কিন্তু 2.5 বছরেও সংযোগ সড়ক করা হয়নি। এলাকাবাসী বলছে, ব্রিজ দুটি চালু না হয় ব্যবসা বাণিজ্যের ক্ষতি হচ্ছে, নেতিবাচক প্রভাব পড়ছে শিক্ষা ও কর্মজীবনে। ধান ধুন কেটে নিয়ে কোনতে ঘুরে নিয়ে যাওয়ার কামলা দিবার চায় না, এই রাস্তা চালো অলিবার চাইলে আর আমাকে সুবিধা হইল না। এখান থেকে কলেজে যেতে কমসে কম 5 কিলোমিটার হেঁটে যাওয়া লাগে। এই সাইডে পর্যন্ত আসলে পরে আর কোনো জায়গায় যাওয়া যায় না, এ পর্যন্তই শেষ। ওই দিক দিয়ে যাইবো একডালা পর্যন্ত বা ওই সাইডে মেইন রোড উঠবো, ওটার কোনো ব্যবস্থা নেই, রাস্তা নাই। জেলা নির্বাহী প্রকৌশলী জানান, জমি অধিগ্রহণের জন্য এলাকাবাসী জায়গা দিলে এই সড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। এলাকার কিছু লোকজনের সাথে বসে আমি আজকে মিটিং করেছি যে ওনারা যদি সবাই সম্মিলিতভাবে অ্যালাইনমেন্ট বের করে দেন আমাদেরকে, তাহলে আমরা সেই রাস্তা পাকাকরণের প্রস্তাব আমাদের হেড অফিসে প্রেরণ করব এবং অনুমোদন পেলে কাজ করতে পারব। কোরালিয়া একডালা সড়কটির মাঝখানে
700 মিটার অংশ প্রায় 3 বছর আগে ভেঙে যায়। পিন্টু হাজং, ৭১। দুটি সেতু নির্মাণের পর সংযোগ সড়ক না করায় চরম ভোগান্তিতে সদরের 2 ইউনিয়নের অর্ধলক্ষাধিক মানুষ। সেখানকার খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ইউসুফ দেওয়ান রাজু। রাজু, 2.5 বছরেও কেন সংযোগ সড়ক করা হয়নি, এই নিয়ে এলজিডি নির্বাহী প্রকৌশলী কি বলছেন? হ্যাঁ মুন্নি, এই অঞ্চলের দীর্ঘদিনের পানের দাবি ছিল একটি সেতু, কিন্তু বিগত সরকার দুটি সেতু নির্মাণ করলেও প্রায় 3 বছর অতিবাহিত হলেও কিন্তু এখন পর্যন্ত সংযোগ সড়ক নির্মাণ করা হয়নি। ফলে এই অঞ্চলের প্রায় 20টি গ্রামের অর্ধশতাধিক মানুষের যে চিরচেনা দুর্ভোগ, সেই দুর্ভোগে রয়েছে। আমি যে ব্রিজটির দ্বারা দাঁড়িয়েছি সেই ব্রিজটাই কিন্তু প্রায় 6 কোটি টাকায় নির্মাণ করা হয়েছে। এই ব্রিজটার অঞ্চলের মানুষের দীর্ঘদিনের যে দাবি সেটা বাস্তবায়ন করলেও সরকার এখন পর্যন্ত কিন্তু সংযোগ সড়ক নির্মাণ করা হয়নি। এর ফলে এই অঞ্চলের যে স্কুল কলেজগামী এবং দৈনন্দিন কাজে যারা শহরে যাচ্ছেন তারা কিন্তু চরম ভোগান্তিতে পড়ছেন। একই সঙ্গে উৎপাদিত কৃষি পণ্য কিন্তু সঠিক দাম পাচ্ছেন না এই যাতায়াত ব্যবস্থা না থাকায়। এই অঞ্চলের মানুষ যেটা জানিয়েছেন যে বারবার প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও কিন্তু এখন পর্যন্ত এই সংযোগ সড়কের নির্মাণ কাজ শুরু হয়নি। তবে এলজিডির নির্বাহী প্রকৌশলী আসার কথা জানিয়েছেন যে স্থানীয় এলাকাবাসীর সঙ্গে আলোচনা করে জমি অধিগ্রহণ এর মধ্য দিয়ে কিন্তু এই সংযোগ সড়কের কাজটি শুরু করবেন। তবে কবে নাগাদ এই সংযোগ সড়কের কাজ শুরু হবে এমনটা কিন্তু বলতে পারছেন না স্থানীয় সরকার বিভাগের কোনো কর্মকর্তা এবং এলাকাবাসী। তারা চাচ্ছেন যে আর প্রতিশ্রুতি নয়, দ্রুত সময়ের মধ্যে এই সংযোগ সড়ক নির্মাণের মধ্য দিয়ে 20 গ্রামের প্রায় অর্ধলক্ষাধিক মানুষের চিরচেনা দুর্ভোগ দূর হবে, এমনটাই কিন্তু প্রত্যাশা করছেন এই অঞ্চলের মানুষ। তারা বারবার স্থানীয় নেতাকর্মীদের কাছে ছুটছেন যে সংযোগ সড়কটি এই দ্রুত সম্পন্ন করার জন্য, কিন্তু স্থানীয় মানুষের কিন্তু এখন হতাশা হয়ে পড়েছে যে কবে নাগাদ এই সংযোগ সড়ক পাবেন এবং তাদের উৎপাদিত কৃষি পণ্য আবারও শহরে বিক্রি করতে পারবেন, ন্যায্য মূল্য পাবেন, এমনটাই কিন্তু তারা চাচ্ছেন। রাজু, অসংখ্য ধন্যবাদ যুক্ত এই তথ্য জানাবার জন্য। সঙ্গেই থাকবেন দর্শক। দুটি সেতু নির্মাণের পর সংযোগ সড়ক না করায় চরম ভোগান্তিতে সদরের 2 ইউনিয়নের অর্ধলক্ষাধিক মানুষ। সেখানকার খবর জানাতে ইসুদ্দিন রাজু আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন। সুনামগঞ্জের জগন্নাথপুরে হাওরে নৌকাডুবিতে নিখোঁজ 4 জনের মধ্যে 2 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ 2 জনের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে ফায়ার সার্ভিস। একদিকে স্বজনহারা পরিবারের শোক, অন্যদিকে নিখোঁজ লোকদের স্বজনের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ। সরকারের পক্ষ থেকে স্বজনহারা পরিবারগুলোর পাশে থাকার কথা জানিয়েছে প্রশাসন। শহীদ নূর আহমেদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মাইয়ার হাওরে কীর্তন অনুষ্ঠান শেষে ফেরার পথে ডিঙি নৌকা ডুবে নিখোঁজ 4 জনের মধ্যে 2 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার ভোরে দমকা বাতাসের কবলে পড়ে নৌকাটি ডুবে গেলে অন্য যাত্রীরা সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও পানিতে তলিয়ে যান 4 জন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। এলাকাবাসীর সহায়তায় অরুণ দেবনাথ ও সতীন্দ্র দেবনাথের মৃতদেহ উদ্ধার করা হলেও হেমেন্দ্র দেবনাথ ও অধীর দেবনাথের সন্ধান মেলেনি। নিখোঁজ ব্যক্তিরা কোন জায়গায় পড়ছে, কোন জায়গায় ডুবছে কেউ লোকেশন বলতে পারে না। আমরা অনুমানের ভিত্তিতে আওয়ারের বিভিন্ন জায়গায় আমার ডুবুরি ইউনিট দল উদ্ধার কার্য পরিচালনা করে। এই ঘটনায় স্বজন হারানোর শোকে ভেঙে পড়েছে পরিবারগুলো। নিখোঁজদের খোঁজ এবং ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর দাবি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী। আমরা নিখোঁজ 3 জন আছেন, তারা যে কোনো অবস্থায় আমরা মধ্যে ফিরে হইতাম চাই। নিখোঁজ যারা আছেন এরারে একটু সন্ধান কইরা আমরা মিলাইয়া দেওয়ার জন্য আমরা এর কাছে একটা অনুরোধ। উপজেলা প্রশাসন জানিয়েছে নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত থাকবে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তাদের খবর নিচ্ছি, ডি ফর্মের ফর্মগুলা ফিল আপ করে আমরা যখন পাঠাবো সদস্য সরকার তাদের
পাশে দাঁড়াবেন বলে আমরা বিশ্বাস করি এবং তাদের আর্থিক অনুদান আসা মাত্র আমরা তাদের হাতে পৌঁছে দিব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে সরকার এবং সমাজের বিত্তবানরা এগিয়ে আসবে, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। আল ইমরান, ৭১। সুনামগঞ্জের জগন্নাথপুরে নৌকাডুবিতে 2 জন নিখোঁজের বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদ নূর আহমেদ। শহীদ নূর, নিখোঁজদের উদ্ধারে অভিযান চলছে কিনা, স্থানীয়রা এই দুর্ঘটনার কারণ নিয়ে কি বলছে? মন্নি, ধন্যবাদ আপনাকে। দেখুন, আমরা গতকাল থেকে সুনামগঞ্জ মইয়ার হাওরের নৌকাডুবির কথা বলছিলাম এবং সেখানে যে 4 জন নিখোঁজ হয়েছিলেন তার মধ্যে 2 জনকে এখন পর্যন্ত উদ্ধার করা গেছে, আর বাকি 2 জন এখনো সন্ধান পাওয়া যায়নি। আমি যদি আপনাকে জানানোর চেষ্টা করি, আজ ফায়ার সার্ভিস থেকে বলা হয়েছিল আজ সকাল থেকে এই 2 জনের সন্ধানে তারা এই হাওরগুলোতে তার সন্ধান চালাবেন, কিন্তু এখন পর্যন্ত যে বৃষ্টি হচ্ছে এবং বৈরী আবহাওয়ার কারণে উদ্ধার অভিযানে নামতে পারেনি ফায়ার সার্ভিসের ডুবুরি দল। তবে আমাদেরকে যেমনটা ফায়ার সার্ভিস থেকে জানানো হয়েছে, তারা একটু স্বাভাবিক হাওরের অবস্থা চলে আসলেই তারা উদ্ধার অভিযানে নামবেন। আমি যদি জানানোর চেষ্টা করি, গতকালকে ভোর রাতে তারা বাড়ি ফিরছিলেন একটি ধর্মীয় অনুষ্ঠান থেকে এবং এখানে যে 2 জনের মরদেহ পাওয়া গিয়েছিল, যে 4 জন নিখোঁজ ছিলেন তার মধ্যে হেমেন্দ্র এবং অধীর দেবনাথের সন্ধান পাওয়া যায়নি। পরিবারে আসলে গত 24 ঘন্টায় তাদের স্বজনদেরকে খুঁজে না পাওয়ার কারণে তারা কিন্তু একটি বলা যায় যে শোকাবহ পরিস্থিতিতে বিরাজ করছে পরিবারগুলোতে এবং তারা স্বজনের অপেক্ষার জন্য তারা আসলে আহাজারি করছেন। আমরা যেমনটা জেনেছি যে সেইখানে যারা গিয়েছিলেন অনুষ্ঠানটিতে তারা প্রত্যেকেই কাঠমিস্ত্রি এবং নিম্ন আয়ের মানুষ। এই মানুষগুলো যখন উপার্জনক্রম একমাত্র পরিবারের, তারা যখন এই এমন পরিণতি এমন ট্র্যাজেডির শিকার হয়েছেন, তখনই এটির প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে পরিবারের কাছে তাদের ভবিষ্যৎ জীবিকা নির্বাহ নিয়ে। এবং যেমনটা আপনি বলেছিলেন যে এই দুর্ঘটনাটি মূলত হাওরে ছোট্ট নৌকা দিয়ে যখন অতিমাত্রায় ধারণ ক্ষমতার চেয়ে বাহিরে বেশি লোক আসলে যাতায়াত করা হয়েছিল এবং ঝড়ের কবলে পড়ার কারণেই এই ঘটনাটি ঘটেছে, স্থানীয়দের পক্ষ থেকে জানানো হয়েছে। স্থানীয়রা বলছেন যে প্রশাসনের পক্ষ থেকে যদি এই পরিবারগুলো পাশে দাঁড়ানো হয় তাহলে হয়তো এই পরিবারগুলো ঘুরে দাঁড়াতে পারে। তবে এখনো পর্যন্ত যেহেতু 2 জনের অবস্থা জানা যায়নি, তাদের সন্ধান পাওয়া যায়নি, এখনো পর্যন্ত অনিশ্চয়তার মধ্যে রয়েছেন পরিবারগুলো। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যতক্ষণ পর্যন্ত এই মরদেহ বা তাদের উদ্ধার করা যাবে না, যারা অবস্থা নিশ্চিত করা যাবে না এই নিখোঁজদের, ততক্ষণ পর্যন্ত উদ্ধার অভিযান চলবে। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে পরিবারগুলো সরকারের যত সহযোগিতা আছে তারা প্রদান করবেন এবং তাদের পাশে থাকবেন। মুন্নি। শহীদ নূর আহমেদ, আপনি আছেন, খোঁজ খবর রাখতে থাকুন। নিশ্চয়ই এই বিষয়ে পরবর্তী সংবাদ সংযোগে আবারও আপনার সঙ্গে আমরা যুক্ত হব। দর্শক, সুনামগঞ্জের জগন্নাথপুরে নৌকাডুবিতে 2 জন নিখোঁজের বিস্তারিত জানাতে শহীদ নূর আহমেদ আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন। যৌতুক ও মাদকমুক্ত সমাজ বিনির্মাণে আলিম ওলামা, ইমাম, খতিব ও সমাজের সব শ্রেণী পেশার মানুষকে নিজ নিজ অবস্থানে থেকে দায়িত্ব পালনে সচেষ্ট থাকার আহ্বান জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। শনিবার বিকেলে নগরের 16 শহর এলাকায় এলজিডি মিলনায়তনে রাজভিয়া নুরিয়া কমিটি বাংলাদেশের উদ্যোগে যৌতুক ও মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠাই আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভায় তিনি এই আহ্বান জানান। প্রতিমন্ত্রী বলেন, যৌতুক, মাদক ও নারী নির্যাতন প্রতিরোধে বিদ্যমান আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করার পাশাপাশি প্রয়োজন হলে সময়োপযোগী আইন প্রণয়ন করতে হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আঞ্জুমানের রাজভিয়া নুরিয়া ট্রাস্টের প্রেসিডেন্ট ও আহলে সুন্নাত ওয়াল জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী চেয়ারম্যান আল্লামা মোহাম্মদ আবুল কাশেম নুরি। যৌতুকের সমস্যাটা এটা আমাদের সামাজিক সমস্যা, এটা আমাদের দেশের সমস্যা। এই সমস্যাটা আমরা আলাপ আলোচনা কম করি, শুধু টিভিতে গিয়ে টক শোতে কথা বললে কাজ হবে না। তো আমি আশা করি আপনাদের মাধ্যমে আমরা সকলে মিলে ধর্মীয়ভাবে, সামাজিকভাবে, রাজনৈতিকভাবে, প্রশাসনিকভাবে এই যৌতুকের বিরুদ্ধে আজকের দিন থেকে শপথ নিব যে আমাদের নিজেদের
মন মানসিকতা আগে ইনশাল্লাহ আমরা পরিবর্তন করব। প্রধানমন্ত্রী 17 বছর কারোর সাথে আপোষ করেনি। তিনি বাবা মার পথ অনুসরণ করে দেশ চালাচ্ছেন। তাই তারেক রহমানের আদর্শ মেনে চলতে দলীয় নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। শনিবার বিকেলে নোয়াখালীর বেগমগঞ্জ শিল্পকলা একাডেমিতে দলীয় সভায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, আর কিছুদিন পর দেশে স্থানীয় নির্বাচন, তাই প্রতিটি এলাকায় সবার কাছে গ্রহণযোগ্য ব্যক্তি নির্বাচনে অংশ নেবেন। বিএনপি থেকে যারা জনপ্রতিনিধি হতে চান তাদের নিজের যোগ্যতা যাচাই করে নেওয়ারও অনুরোধ করেন তিনি। নিজেকে আয়নাতে দেখতে হবে যে আমাকে জনগণ কতটুকু ভালোবাসে, আমার সাথে জনগণের কতটুকু সম্পর্ক আছে, আমার কতটুকু যোগ্যতা আছে, সেটা মাপকাঠি বিচার বিবেচনা করে আপনার চেয়ারম্যানের দাবিদার হবেন। ঠিক কিনা? আপনি জিত করে দাঁড়ায় যাবেন, জিত করবেন, আমাকেই দিতে হবে, তারপরে আমাদের সে আসনটি চলে যাবে, এটা হতে পারবে না। হিজবুত তাওহিদ নামের একটি সংগঠনকে নিষিদ্ধের দাবিতে নোয়াখালীতে মহাসমাবেশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সমাবেশ থেকে অভিযোগ করা হয়, হিজবুত তাওহিদ সংগঠনটি ইসলাম পরিপন্থী ও জঙ্গি সংগঠন। রোববার নোয়াখালী জেলা স্কুল ময়দানে আয়োজিত মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেন হেফাজতে ইসলামী বাংলাদেশের আমির শাহ মুহিবুল্লাহ বাবুনগরী। এ সময় বক্তারা বলেন, হিজবুত তাওহিদ সেবার আড়ালে সুকৌশলে হাজার হাজার মুসলমানকে ঈমান হারা করছে, তাই অবিলম্বে সংগঠনটিকে নিষিদ্ধ করার দাবি জানান তারা। এছাড়া নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তাদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দের দাবিও জানানো হয় সমাবেশ থেকে। হিজবুত তাওহিদের করা সকল মামলা প্রত্যাহারের দাবি জানান হেফাজত ইসলামের নেতারা। ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জামায়াতের নেতা কর্মীরাও সমাবেশে যোগ দেন। সরকারকে মেসেজ দিতে পারি যে অবশ্যই হিজবুত তাওহিদকে বন্ধ করতে হবে, নয়তো এই জনগণকে কোনো অবস্থাতে থামিয়ে রাখা যাবে না। অনেক বাতিল ফিরকা আছে, কামিয়াব কোনোদিন হয় নাই, হবেও না। যদি কিছু তাদের প্রভাব দেখা যায়, কিছু কিছু অবুঝ মানুষ ওগুলো কবুল করে, ইনসাফ মুক্ত না হলে যেরকম শরীর সুস্থ থাকে না, এদেরকে নিষিদ্ধ না করলে এই দেশ ঠিক থাকবে না। কাদিয়ানের থেকেও তাদের আকীদা বিশ্বাস জঘন্য, সেই জন্য কাদিয়ানিকে যদি কাফের বলা যায়, এদেরকেও কাফের বলতে হবে। সমস্ত কাজকর্ম নিষিদ্ধ ঘোষণা করতে হবে, না করলে কি হবে? শিক্ষা অর্জনের মাধ্যমে নারীদের মাথা উঁচু করে দাঁড়াতে হবে, নিজ কর্মদক্ষতা গুণে সংসারে নিজের অবস্থান সুসংহত করতে হবে, এমন মন্তব্য করেছেন ফরিদপুর 3 আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। শনিবার রাতে ফরিদপুর পৌরসভার মাহমুদপুরে নৈশ বিদ্যালয় ও সেলাই প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনকালে তিনি একথা বলেন। গেরদা ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল হান্নানের সভাপতিত্ব অনুষ্ঠানে বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে নায়েব ইউসুফ মাদ্রাসা প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন। এ সময় নেতাকর্মীরা এমপির হস্তক্ষেপে জলাবদ্ধতা মুক্তি পাওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন। দীর্ঘ 20 বছর ধরে ভারতে বসবাস করার পর বিএসএফের হাতে পুশিনের শিকার হয়ে বাংলাদেশে দিন কাটাচ্ছেন শাহিদা ফকির নামে এক ভারতীয় নারী। গত 19 জুলাই মুম্বাই থেকে আটক হওয়ার পর তাঁকে জোরপূর্বক আসাম সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠায় বিএসএফ। বর্তমানে সাতক্ষীরার কলারওয়ার ভাদিয়ালি গ্রামে আশ্রয়ে থাকা এই নারী এখন ভারতে থাকা 2 সন্তানের কাছে ফিরতে চান। বরুণ ব্যানার্জি পাঠানো তথ্য ছবিতে প্রতিবেদন। সন্তানদের কাছে ফেরার আকুতিতে এই কান্না শাহিদা ফকিরের। দীর্ঘ 20 বছর ভারতে বসবাসের পর গেল 19 জুলাই বাজার থেকে ফেরার পথে সিআইডি পরিচয়ে আটক করা হয় তাকে। 4 দিন ডিটেনশন ক্যাম্পে রাখার পর আসাম সীমান্ত দিয়ে তাকে বাংলাদেশে ঠেলে দেয় বিএসএফ। আমি কাগজপাতি সব দেখানোর চেষ্টা করেছি, ওরা দেখছিলেন, দেখেনি। তারপরে মোবাইল কেড়ে নিয়েছিল। 4 দিন পরে আমার হাতে মোবাইল দিল। আমার বাড়ির থেকে লোক এসেছিল, লোক ওদের আমার সাথে দেখা করার চেষ্টা করতে দেয়নি। 27 জুলাই বেনাপোল সীমান্তে অসুস্থ শাহিদাকে দেখতে পেয়ে মানবিক কারণে উদ্ধার করে নিজের বাড়িতে নিয়ে আসেন এক পথচারী। বর্তমানে তিনি সাতক্ষীরার কলরোয়ায় সোনাবাড়িয়া ইউনিয়নের ভাদিয়ালি গ্রামের একটি বাড়িতে আশ্রয়ে রয়েছেন। কেউ তো আছে না, তাই আমি মনে করেন আমি ওর সাথে করে আমার বাড়িতে নিয়ে আসি।
আইনি এখন মনে করেন এখানে আছে 4-5 দিন। বাংলাদেশ সরকার আর ভারত সরকারের কাছে আমার দাবি, তার জন্য খুব দ্রুত তার সন্তান ছেলেপিলির কাছে ফেরত নিতে পারে যেন। আমরা সবাই মিলে তাহার বাড়িতে পৌঁছানোর জন্য আমরা সবার কাছে দাবি রাখছি। ঘটনাটি সত্য বলে নিশ্চিত করেছেন কলরোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এইচ.এম. শাহীন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন তিনি। ভাদিলিয়া গ্রামে অবস্থান করেছেন। এই সংবাদটি আমি গোপন সূত্রে জানতে পেরে আমি এটা খোঁজ খবর নিই এবং সে যে ভাদিয়ালি গ্রামে অবস্থান করছে সত্যতা আমি পাই এবং সত্যতা পেয়ে আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি। এদিকে পুশিনের শিকার শাহিদা ফকিরকে ভারতে পাঠাতে আইনি প্রক্রিয়া এবং তার সার্বিক সুরক্ষার বিষয়ে সাতক্ষীরা ৩৩ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান ক্যামেরার সামনে কথা বলতে চাননি। মুঠোফোনে তিনি জানান, শাহিদাকে ভারতে হস্তান্তরের চেষ্টা চলছে। হাসিবা আলী বর্ণা, ৭১। গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে পালিয়ে যাওয়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। পলাতক ওই আসামির নাম মোয়াজ্জেম হোসেন। শনিবার দুপুরে তিতাস উপজেলার বাতাকান্দি বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ২০২৪ সালে গণ অভ্যুত্থানের পর কাশিমপুর কারাগারে দাঙ্গা ভাঙচুরের সময় তিনি পালিয়ে যান। এরপর থেকে আত্মগোপনে ছিলেন। পরে তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। গাইবান্ধার গোবিন্দগঞ্জে মোবাইলে পর্ন ভিডিও করে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার অভিযোগে ২ নারী সহ ৪ জন গ্রেপ্তার হয়েছে। গ্রেপ্তার হওয়ারা হলো মামুনি আক্তার, রাকিবুল হাসান রাকিব, রেজেনা খাতুন সাথী ও মামুনুর রশিদ। এ ব্যাপারে থানায় পর্নোগ্রাফি আইনে মামলা হয়েছে। মামলা সূত্রে জানা গেছে গ্রেপ্তারকৃতরা সহ পলাতকরা দীর্ঘদিন ধরে গোবিন্দগঞ্জ পৌর এলাকার হীরকপাড়া এলাকায় বাসা ভাড়া নিয়ে এই ধরনের অসামাজিক ও অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার অভিযান চালিয়ে গোবিন্দগঞ্জ থানা পুলিশ পর্নোগ্রাফি তৈরির বিভিন্ন সামগ্রী জব্দ এবং আসামিদের গ্রেপ্তার করে। পলাতকদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানায় পুলিশ। চট্টগ্রামে বন্ধ হয়ে গেল এসালম গ্রুপের 11টি কারখানা। কর্মকর্তারা জানান, অর্থ সংকটে এলসি খুলতে না পারা এবং কাঁচামাল সংকটে তাদের উৎপাদন বন্ধ হয়ে গেছে, যে কারণে তারা বাধ্য হয়ে কারখানা বন্ধ করতে বাধ্য হয়েছেন। এদিকে সদ্য কর্মহীন শ্রমিক কর্মকর্তা কর্মচারীরা বলছেন, ভবিষ্যৎ নিয়ে তারা অনিশ্চয়তায় পড়েছেন। অনেকে জীবিকার প্রয়োজনে পেশা বদলের কথাও ভাবছেন। চট্টগ্রাম থেকে জানাচ্ছেন প্রণবেশ চক্রবর্তী, ক্যামেরায় ছিলেন বাবুন পাল। চট্টগ্রামের কর্ণফুলীতে এসালম গ্রুপের 11টি কারখানার মূল ফটক শনিবার থেকে বন্ধ। এর কারণ, বৃহস্পতিবার কারখানার কর্মকর্তা কর্মচারী ও শ্রমিকদের উদ্দেশ্যে দেয়া হয়েছিল ছাঁটাইয়ের নোটিশ। শনিবার থেকে কার্যকর হলো এই নোটিশ। নিরাপত্তা কর্মীরা জানান, নিরাপত্তা কর্মচারী ছাড়া এখন কারখানায় কেউ নেই। নিরাপত্তার দায়িত্বে যারা আছে তারাই শুধু আছে। এখন বর্তমানে শুধু আমাদের গ্রুপে সিকিউরিটি বিভাগ ছাড়া আর বাকি কেউ নাই। বন্ধ এসব প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে চিনি, ভেজিটেবল অয়েল, স্টিল ও ইস্পাত, পশুখাদ্য, ব্যাগ ফ্যাক্টরি সহ বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান। কর্মহীন শ্রমিকরা জানান, চাকরি হারিয়ে অনিশ্চিত ভবিষ্যৎ দেখছেন তারা। জীবিকার তাগিদে এরই মধ্যে অনেকে নির্মাণ শ্রমিক এবং মোটর শ্রমিকের কাজ নিয়েছেন। এখন তো মনে করেন সবাই বেকার হয়ে গেছে, ফ্যামিলি নিয়ে অনেক কষ্ট। আমাদের চাকরি এখন অর্ডার হচ্ছে বাড়া লেগছে, এখন বাড়াও নাই, রাস্তার মধ্যে সব অর্ডার নিয়ে নামছে। আমার তো খুব খারাপ। আমরা চাই ফ্যাক্টরি চালু হোক। ফ্যাক্টরি চালু হলে মানুষ সবাই ভালো থাকবে, ফ্যামিলি ভালো থাকবে। সরকার কি করছে না করছে সেটা দেখার বিষয় না, বরং হচ্ছে ফ্যাক্টরি চলে জনগণের লাভ হবে, কোনো ক্ষতি হবে না। এসালম গ্রুপের একজন কর্মকর্তা জানান, এতদিন স্টোরে থাকা কাঁচামাল দিয়ে স্বল্প পরিসরে উৎপাদন অব্যাহত ছিল। এখন পণ্য আনতে এলসি খুলতে না পারার কারণে কারখানাগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে শোধ করা হয়েছে প্রতিটি কর্মকর্তা কর্মচারীর বকেয়া। মিল বন্ধ থাকার কারণে প্রায় বন্ধ অবস্থায় আমাদের বেতন ভাতা চালিয়ে গেছে কোম্পানি। বোনাস বেতন সব কিছু দিছে, এই পর্যন্ত বেতন দিয়ে আসছে। কালকে গত 29 তারিখ হঠাৎ করে প্রায় সব ফ্যাক্টরি ঘোষণা দিয়ে বন্ধ করে দিয়েছে। তিনি আরও জানান, তাদের 11টি কারখানা বন্ধ হলেও বাঁশখালীর এসএস পাওয়ার প্ল্যান্ট কয়লা বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন চালু থাকবে। প্রণবেশ চক্রবর্তী, ৭১, চট্টগ্রাম। ৩ দফা দাবির বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নেওয়া পদক্ষেপ সন্তোষজনক হওয়ায় আজ থেকে খুলনা বিশ্ববিদ্যালয়ের আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করেছে শিক্ষার্থীরা।
শনিবার সংবাদ বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীরা জানায়, গত 23 জুলাই বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে আলোচনা সভায় শিক্ষার্থীরা 3 দফা দাবি উপস্থাপন করে। তাদের দাবির বিষয়ে প্রশাসন থেকে নেওয়া পদক্ষেপ ইতিবাচক মনে হয় তারা ক্লাসে ফিরবেন। এর মাধ্যমে গেল 1 সপ্তাহের বেশি সময় ধরে চলা আন্দোলন, ক্লাস পরীক্ষা বর্জন এবং প্রশাসনিক কার্যক্রম বন্ধের কর্মসূচি প্রত্যাহার করা হলো।